আমি সংহিতা। আমার ইউটিউব চ্যানেল লাইফ উইথ ফিলোসফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের যে ফিলোসফি অনার্সের পরীক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু আমি তোমাদের এই মনোবিদ্যার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, আমার চ্যানেলে তোমরা দেখলেই দেখতে পারবে। আর এটা যে শুধু অনার্সের সিইউ এর অনার্সের ক্ষেত্রে থাকে, কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিরও কোর্সে এই পরীক্ষণ পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি এগুলো আছে। তা কাজেই এটা আমাকে রিকোয়েস্টও করা হয়েছিল। তা কাজেই এইটা ভিডিওটা আশা করি তোমাদের অনার্স পাসে যাদের আছে তাদের সকলের ক্ষেত্রেই কাজে লাগবে। তা ভিডিও শুরু করার আগে প্রতিদিনের মতো বলা যে প্লিজ একটু তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং একটা লাইক করা তোমাদের কাছে তো কোনো সমস্যা নয়। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটু লাইক করো, যেটা আমার পক্ষে, সেটা আমার কাছে অনেক বেশি আমার চ্যানেলটার জন্য, আমার চ্যানেলটা প্রমোট করতে অনেক বেশি সুবিধা হয়। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া তো কমেন্ট করবে, যদি সুবিধে অসুবিধে যাই থাকুক, কোনো কিছুর দরকার হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। তাহলে পরীক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা শুরু করি। আর পরীক্ষণ পদ্ধতি মানে কি, এই যে মনোবিদ্যার ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি আছে, কিন্তু মেনলি পর্যবেক্ষণ এবং পরীক্ষণ পদ্ধতি নিয়েই বেশি আলোচনা হয়ে থাকে, কারণ এই দুটোই বেশি গুরুত্বপূর্ণ। তা এই যে পরীক্ষণ পদ্ধতি, আমরা সাধারণভাবে কি জানি? আমরা জানি কি যে পরীক্ষণ পদ্ধতি কারা এই নিয়ে আলোচনা করে বা করে? বিজ্ঞান। সাধারণভাবে বিজ্ঞান কিন্তু পরীক্ষণাগারে পরীক্ষণ করে থাকে। কেন করে? কারণ তাদের সিদ্ধান্তটা অনেক বেশি সুনিশ্চিত হয়। মানে আমরা যদি পরীক্ষণাগারে যে কোনো পরীক্ষা করা হয় তাহলে সেই সিদ্ধান্তটা অনেক বেশি নিশ্চিত হয় এবং সম্ভাব্যতা থাকে না। তাই কারণেই পরীক্ষণাগারে পরীক্ষা করা হয়। এখন মনোবিদ্যার ক্ষেত্রেও সেই জন্যই, যাতে এটা আরও বেশি এর সিদ্ধান্তগুলো সুনিশ্চিত হয়, সেই জন্য মনোবিদ্যার ক্ষেত্রেও এই পরীক্ষণ পদ্ধতি গ্রহণ করা হয়ে থাকে। কিন্তু আলোচনা করে আমাদের সেটা দেখতে হবে যে মনোবিদ্যার ক্ষেত্রে এই পরীক্ষণ পদ্ধতি প্রয়োগ করলে কতটা সুবিধে পাওয়া যায় আর কতটাই বা আমাদের অসুবিধা হয়। ঠিক আছে, তাহলে প্রথমে আমি সুবিধেগুলো নিয়ে আলোচনা করব। সুবিধের মধ্যে প্রথমে আগে বলতে হবে যে পরীক্ষণ পদ্ধতি বলতে কি বোঝায়। পরীক্ষণ বলতে আমরা কি বলি? যখন সুনিয়ন্ত্রিতভাবে একটা কৃত্রিম অবস্থা সৃষ্টি করে কোনো বিষয়ে একটা পর্যবেক্ষণ করা হয় এবং তার থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, সেটাকেই বলা হয় পরীক্ষণ পদ্ধতি। মানে কি, এই যে পরীক্ষণ পদ্ধতিতে আমরা যে পরীক্ষক পরীক্ষা করছেন, তিনি একটা কৃত্রিম অবস্থা সৃষ্টি করছেন। তার মানে সেই যে অবস্থাটা কি সৃষ্টি হবে সেইটা সম্পর্কে তিনি কিন্তু জানছেন, তার সেটা জানা আছে যে কি পরিস্থিতি, কি ধরনের অবস্থা তিনি সৃষ্টি করবেন এবং সেই অবস্থার ফলে তার কি ধরনের পরিবর্তন আসতে পারে সেটাও কিন্তু তিনি সচেতন হয়েই কিন্তু কাজটা করছেন। মানে কৃত্রিম অবস্থাটা যেহেতু তার নিজেরই সৃষ্টি, সেই জন্য কি অবস্থায় কি পরিবর্তন হতে পারে পরীক্ষণাগারে পরীক্ষা করলে সেটা সম্পর্কে তিনি সচেতন থাকছেন। ফলে তিনি কি হচ্ছে, তার সুবিধে তিনি সেই অনুযায়ী তিনি পরীক্ষাটা করতে পারছেন। এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় ক্ষেত্রে সুবিধে হলো, পরীক্ষণ পদ্ধতির ক্ষেত্রে পরীক্ষণ পাত্র মানে যাকে পরীক্ষা করা হয় তাকে তার অন্তর্দর্শন এবং বাহ্য দর্শন উভয় দিক লক্ষ্য করে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তাই এক্ষেত্রে যদি পরীক্ষণ পাত্র মানে যে কোনো একটা, ধরো ব্যক্তির ওপর যদি আমি কোনো কিছু পরীক্ষা করি, তাহলে সেই পরীক্ষণ পাত্রের আমি বাহ্য দেখে আমি ধরো একটা উদ্দীপক প্রয়োগ করলাম, সে হয়তো খুব ভয় পেল, তার মানে আমি সেই ভয়টা দেখে আমি বুঝতে পারলাম যে এই উদ্দীপক প্রয়োগ করলে এই ভয়টা লাগতে পারে। আবার সেটা যেমন সেটা হলো, আবার কোনো ব্যক্তি যেহেতু পরীক্ষণ পাত্র ধরা হচ্ছে, সেই ব্যক্তি কিন্তু তার ভেতরে মনের অবস্থা কি হচ্ছে সেটাও কিন্তু বলতে পারছে।
তার মানে এই পরীক্ষণ পদ্ধতির ক্ষেত্রে সুবিধা কি হলো, আমরা কোনো ব্যক্তির মানে যে পরীক্ষণ পাত্র তার অন্তর্দর্শন এবং বাহ্য দর্শন দুটো সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। এইবার এইটা জানতে পারি বলে পরীক্ষণ পদ্ধতির ক্ষেত্রে আমাদের অনেক বেশি সুবিধে হয়। এটা হলো সুবিধে। আর অসুবিধার ক্ষেত্রে সুবিধের থেকে অসুবিধাটাই বেশি। কারণ কি, যেহেতু হচ্ছে পরীক্ষণ পদ্ধতিতে তো কোনো একটা ব্যক্তি মানুষকে নিয়ে পরীক্ষা করা হচ্ছে, এখানে অনেক রকমের সমস্যা আসতে পারে। প্রথম কি হতে পারে, প্রথমে হচ্ছে ধরো আমাদের এই যে একটা কৃত্রিম পরিবেশের মধ্যে যখন মানুষকে রাখা হচ্ছে, যাকে পরীক্ষণ করা হবে, তখন কি হচ্ছে, আমরা যে স্বাভাবিক প্রতিক্রিয়া করি, আমরা একটু সবার মধ্যে বসে আমি কথা বলা আর একটা যদি সেই রকম পরিবেশ সৃষ্টি করে পরীক্ষণাগারে আমাকে কিছু জিজ্ঞেস করা হয়, তখন অটোমেটিক্যালি আমার স্বাভাবিক পরিস্থিতি থাকে না, তা সেইটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা একটা অসুবিধা। 2 নম্বর হচ্ছে এক একজন ব্যক্তির এক এক রকম ব্যক্তিত্ব বা তাদের দৃষ্টিভঙ্গি, ফলে তুমি যখন তাকে পরীক্ষা করছো সে তার দৃষ্টিভঙ্গি থেকে এক রকমের সিদ্ধান্ত বলছে, আবার আরেকজন ব্যক্তিকে যখন পরীক্ষা করছো তখন সে আবার তার দৃষ্টিভঙ্গি থেকে একরকম সিদ্ধান্ত বলছে। ফলে কি হচ্ছে যে ব্যক্তিভেদে কিন্তু সিদ্ধান্তগুলো আলাদা আলাদা হচ্ছে, ফলে আমাদের অনেক বেশি ব্যক্তিকে নিয়ে অনেক বেশি পরীক্ষণ পাত্রকে নিয়ে পরীক্ষা করতে হবে এবং সেক্ষেত্রে সময়েরও অপচয় হবে। এটা হলো আরেকটা। আর থার্ডে আমরা বলতে পারি যে এই যে ধরো যে কোনো কৃত্রিম পরিবেশে হঠাৎ করে কোনো ব্যক্তিকে আমি যদি পরীক্ষা করতে গিয়ে ধরো আমি বলি যে একটা উদ্দীপক প্রয়োগ করলাম, বললাম যে ঠিক আছে এবার তুমি হাসো তো বা এবার তুমি কাঁদো তো, তা আমরা তো ব্যক্তি মানুষ, আমরা কি সেটা সবসময় ওরকমভাবে স্বাভাবিক যেটা হয় সেটা কি আমরা কৃত্রিমভাবে করতে পারি? তার কাজে সেক্ষেত্রেও পরীক্ষণ পদ্ধতির মনোবিদ্যার ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধে থেকে যায়। মানে আমাদের যে সমস্ত ইমোশনগুলো সেগুলো কিন্তু ওরকম সবসময় কৃত্রিমভাবে ব্যক্তির ওপর আমরা ব্যক্তিকে দেখে সেগুলো নির্বাচন করতে পারি না। সেক্ষেত্রে যেটা বিজ্ঞানের ক্ষেত্রে সম্ভব হয়, বিজ্ঞানে কিন্তু একটা যন্ত্রে পরীক্ষা হচ্ছে, মানে কোনো সচেতন একজন মানুষ বা কিছুতে পরীক্ষা করা হচ্ছে না, সেহেতু তার একরকম রেজাল্ট বেরোবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু পরীক্ষণ পাত্রকে আমরা কোনো ব্যক্তি ধরে নিই, সেহেতু কিন্তু আমাদের মনোবিদ্যার ক্ষেত্রে এই পরীক্ষণ পদ্ধতির প্রয়োগের ক্ষেত্রে অনেকগুলো অসুবিধা আছে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। আমি এবার নেক্সট দিন পর্যবেক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা